ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 সালে পৃথিবীতে বড় ধরনের একটা যুদ্ধ সংঘটিত হবে, আর যে যুদ্ধ ছড়িয়ে পড়বে পৃথিবীর অধিকাংশ দেশে। এই মুহূর্তে আমরা কিন্তু তারই একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। একদিকে আরাকান আর্মির সীমান্তে দাঁড়িয়ে ইউনূস মিয়ার লুঙ্গি খোলার চেষ্টা করছে, অন্যদিকে ইউনূস মিয়া একেবারে যেদিন থেকে ক্ষমতা পেয়েছেন সেদিন থেকে প্রথমে জেল থেকে সমস্ত জঙ্গিদের বার করে দিলেন। ইউনূসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন, আর পালাবার পথ খুঁজছেন ইউনূস। যাব বিষয়ে, তবে তার আগে অনুরোধ, আপনি অবিশ্বাস্য রকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা। এদিকে আবার কোনোভাবেই রক্ষা পেল না ডক্টর ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা। এবার আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর দিল আমেরিকা। আবারও সংসদ গঠনের ডাক দিচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। হঠাৎ যে কোনো সময় পালিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ। অনেক সময় এক দেশ আরেক দেশের উপর প্রতিশোধ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘন করে এমন দেশগুলোর বিরুদ্ধে সাধারণত নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 1990-এর দশক থেকে এ পর্যন্ত বিশ্বের যত দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার 3 ভাগের 2 ভাগে আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাদা। ধরেন মানে বিএসএফ এর যে পারফরমেন্স দেখি, কথায় কথায় এদেশের মানুষকে ধরে নিয়ে যাওয়া, অথবা এদেশের দরিদ্র মানুষ ওই দেশের দরিদ্র মানুষদের সাথে। বর্তমানে ইউনিট সরকার এবং বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে, মাঝে মাঝে এই প্রশ্ন আমারই করতে ইচ্ছা করে, এই ইতিহাস কি সত্যি আমরা ধারণ করতে পারলাম? আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, এই গণভবনটি কার? বাংলাদেশের জনগণের। সেখান থেকে মুরগি থেকে, মাছ থেকে, চাল থেকে, ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয়নি? বাথরুমের বদলা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায়নি। তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে, রাষ্ট্রটা কোথায় যাবে? বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে জাতিসংঘ নতুন একটি সিদ্ধান্ত ঘোষণা করে, এবং এই সিদ্ধান্তটি হওয়ার পর ডক্টর ইউনূস কিন্তু কঠিন বিপদে পড়েন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর হতে যাচ্ছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে কি কি ঘোষণা দিচ্ছে, এবং এই ঘোষণাটির পরে ডক্টর ইউনূস কি করতেছেন। তিনি কি আসলেই ক্ষমতা ছেড়ে চলে যাবেন শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে? এইসব নিয়ে অনেক নেতাকর্মীরা কিন্তু অনেক কথা বলতেছে। আওয়ামী লীগ কর্মীরা আনন্দের মাধ্যমে তারা রাজপথের মধ্যে আন্দোলন করে, এবং তারা বলতেছে তাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে তাদেরকে কি করা হয় এইটু আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনূস সর্বশেষ কী করেন। অন্যদিকে জাতিসংঘ যে এই সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তটির উপর কয়টি দেশ মতামত প্রকাশ করেছে। দর্শক শ্রোতা, আপনারা সব কিছু দেখবেন, ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব বিষয় নিয়ে। অবাক হয়ে যাবেন শেখ হাসিনার নেক্সট পদক্ষেপটি দেখলে। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এইখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেগুলো আপনারা দেখে যাবেন। ধারাবাহিকলি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিতও দেখতে পারবেন। এই যে দেখুন, নিষেধাজ্ঞা দখলও করে নিয়েছে। আরাকান আর্মির সীমান্তে দাঁড়িয়ে ইউনূস মিয়ার লুঙ্গি খোলার চেষ্টা করছে, অন্যদিকে ইউনূস মিয়া একেবারে যেদিন থেকে ক্ষমতা পেয়েছেন সেদিন থেকে প্রথমে জেল থেকে সমস্ত জঙ্গিদের বার করে দিলেন। আর যারা এখনো রয়ে গেলেন সেই সমস্ত ভয়ঙ্কর জঙ্গি, গোটা দেশে ভয়ঙ্কর কাজকর্ম চালানোর জন্য গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন, তাদেরকে একেবারে বিচার ব্যবস্থার মাধ্যমে ছেড়ে দেবার ব্যবস্থা করছেন, যাতে তারা ভারতে আবার ডিস্টার্ব করতে পারে। কয়েকজন ভয়ঙ্কর জঙ্গিকে আজকে ছেড়ে দেওয়া হলো। আর অন্যদিকে আরাকান আর্মি এই ইউনূস মিয়ার লুঙ্গি খোলার জন্য প্রস্তুত। কি হচ্ছে আজকে? ইতিমধ্যেই যেটা খবর, এই মধ্যে বাংলাদেশের কয়েকটি মেইনস্ট্রিম মিডিয়া এই নিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে আলোচনাও করেছে যে চট্টগ্রামের বেশ কিছু পার্বত্য অঞ্চলে গোপনে পা রেখেছে আরাকান আর্মি। তারা নিজেদের বেস তৈরি করছে, এবং এই আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে ঘটশত্রু বিভীষণের মতন বাংলাদেশেরই কিছু সংগঠন, কিছু সরকার বিরোধী সংগঠন এই আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এই আরাকান আর্মি। যেটুকু এখন অব্দি বাংলাদেশের সরকারি খবর, যে ওই নাফ নদী, তার একদিকে বাংলাদেশের সেনা, অন্যদিকে আরাকান আর্মি রয়েছে। কিন্তু বেসরকারি সূত্রে যেটা খবর, যে এই নাফ নদী পেরিয়ে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঢুকে পড়েছে আরাকান আর্মি। তারা বেস তৈরি করছে এবং তাদেরকে সাহায্য করছে সরকার বিরোধী কিছু জঙ্গি সংগঠন। এবং বাংলাদেশের বিজিবির মধ্যে ইতিমধ্যেই 2-1 জায়গায় সীমান্ত সংঘর্ষ হয়েছে, পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এবং যেটুকু জানা যাচ্ছে, এই যে পার্বত্য অঞ্চল যেখানে আদিবাসীরা থাকে, জনজাতিরা থাকে, সেখানে পাহাড় ঘেরা গভীর অরণ্য থাকায় বাংলাদেশের সেনার চেয়ে এই আরাকান যোদ্ধাদের যুদ্ধ পরিচালনার দক্ষতা অনেকটাই বেশি।
এই প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশের লুঙ্গি বাহিনী মার খাচ্ছে। আরাকান বাহিনী এবার কতটা ঢুকবে সেটাই এখন দেখার। তারা এখন মায়ানমারে জুন্টা সরকারের পতনের অপেক্ষা করছে। মায়ানমারে জুন্টা সরকার প্রায় পতনের মুখে রয়েছে। একেবারে সরকার এবং তার মায়ানমার যে জুন্টা সরকার শহর কেন্দ্রিক হয়ে গেছে। দু একটা শহর ছাড়া গোটা কোনো দেশে তার কোনো হাত নেই। সীমান্ত অঞ্চল ইতিমধ্যে আরাকান আর্মির হাতে চলে গেছে এবং শুধুমাত্র দুটো শহরে এই জুন্টা সরকার আছে, যে কোনো দিন তাদের পতন হবে। এবং এই জুন্টা সরকার মায়ানমারে যে খনিজ পদার্থ আছে বা অন্যান্য আকরিক আছে সেগুলো যারা সবচেয়ে বেশি কাজে লাগাতো সেই চীন এখন এই জুন্টা সরকারের পতন রোধ করতে সবাইকে নিয়ে বৈঠক করার চেষ্টা করছে। কিন্তু আরাকান আর্মির দাপট এতটাই বেশি, তারা চীনের এই বৈঠককেও গুরুত্বই দিচ্ছে না। পরিষ্কার বলছে বৈঠক হবে, জুন্টা সরকারের পতনের পরেই এই বৈঠক হবে। ফলে বাংলাদেশ এবার চিন্তায় পড়ে গেছে, কারণ আরাকান আর্মি যদি মায়ানমার দখল করে নেয় পুরোটা, সেখান থেকে আরো কয়েক লক্ষ রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে ঢুকবে। ইতিমধ্যে বাংলাদেশের সরকারি হিসাবে 13 লক্ষ রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে বসবাস করছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে আমাদের দেশেও ঢুকছে, আমাদের রাজ্যেও ঢুকছে এবং তোলামূলের নেতারা সেই রোহিঙ্গা জঙ্গিদের জামাই আদরে নিয়ে এসে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট পর্যন্ত তৈরি করে দিচ্ছে। এটার বলার অপেক্ষা রাখে না। রোহিঙ্গা জঙ্গিরা ঢুকবে বাংলাদেশে। ফলে সব মিলিয়ে একেবারে ইউনূস চাচার লুঙ্গি খুলে যাওয়ার অপেক্ষা। আরাকান আর্মি পুরো কাঁপিয়ে দিয়েছে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। 10ই ডিসেম্বর থেকেই তারা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঢুকছে, নাপ নদীর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। চারপাশে বিজেপি, বাংলাদেশের আর্মি গেলেই তাদের গুলির মুখে পড়তে হচ্ছে। 1 সেকেন্ডও ভাবছে না বাংলাদেশের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে। এবং টেকনাফের পরে চট্টগ্রামের অন্যান্য উপজেলা, বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজারের মতন জায়গাগুলিতেই আরাকানদের থাবা পড়তে পারে। কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে আরাকান আর্মি। মায়ানমারে জুন্টা সরকারের পতনের পর বাংলাদেশের কি হবে আরাকান আর্মির হাতে, সেটা দেখেই একেবারে চিন্তিত গোটা বাংলাদেশ। দেখবেন বড় বড় বাকচাতুরি বন্ধ হয়ে গেছে। 4 দিনের মধ্যে যারা কলকাতা দখল করছিল তারা খাটের নিচে ঢুকে পড়েছে। যারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে এসেছিল তারা আরাকান আর্মির তাণ্ডব দেখে ওই যে বাড়ি থেকে বেরিয়েছে, আর বাকচাতুরি দিচ্ছে না। শুধুমাত্র এই মৌলবাদী দুজন নাবালক ছাত্রই শুধু চেঁচিয়ে যাচ্ছে নিজেদের যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে একটু বাহবা দিতে। তাই মোদী সরকারকে গালাগাল দিচ্ছে, নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছে মূর্খের মতন। কিন্তু বাকি বাংলাদেশ আরাকান আর্মির ভয়ে কাঁপছে। লুঙ্গি বাহিনীকে একেবারে লুঙ্গি টেনে খুলে নিয়েছে এই আরাকান আর্মি। আর অন্যদিকে ইউনূস মিয়া শান্তিতে নোবেল পেয়েছে। প্রথমেই বাংলাদেশে এসে প্রথমেই জেলগুলো খুলে দিল। এবং আপনারা দেখেছেন আগস্ট, সেপ্টেম্বর এই 2 মাসে বাংলাদেশের জেলে একের পর এক হামলা হয়েছে এবং সেই জেল থেকে জঙ্গিদের বের করে দেওয়া হয়েছে। কোন জঙ্গি? যারা ভারতের এই 7 সিস্টার বা ভারতে ঢুকে হামলা চালিয়েছে, ড্রাগের পাচার করেছে, অস্ত্র পাচার করেছে, সেই সমস্ত জঙ্গিদের বেছে বেছে ছেড়ে দেওয়া হয়েছে। আর আজকে কি হলো? আজকে একেবারে চট্টগ্রাম অস্ত্রোপচার মামলায় মৃত্যুদণ্ড মকুব হলো প্রাক্তন মন্ত্রী সহ 6 জনের। যাবজ্জীবন সাজা হলো ভারতের ওই আলফা পরেশ বড়ুয়ার। এবং যাকে ছেড়ে দেওয়া হয়েছে, সবচেয়ে বড় ঘটনা, সে হচ্ছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যারা আমাদের প্রতিবেদন দেখেন, প্রতিটা প্রতিবেদন দেখেন, তাদেরকে আমরা এই আগস্ট মাসের মাঝামাঝিতেই বারবার বলেছিলাম যে এই জঙ্গি বাবরকে এবার ছেড়ে দেওয়া হবে। ঠিক সেটাই হলো, যেটা বলেছিলাম সেটাই হলো। জঙ্গি বাবরকে ছেড়ে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলা কি হয়েছিল? 2004-এর 1 এপ্রিল চট্টগ্রাম থেকে 10টা ট্রাক বোঝাই অস্ত্র আটক করা হয়। কি ছিল সেখানে? সেখানে ছিল 4930টি আগ্নেয়াস্ত্র, মানে উন্নত মানের রাইফেল, 27020টি গ্রেনেড, 840টি রকেট লঞ্চার। এত রকেট লঞ্চার ওই সময়ে 2004-এ বাংলাদেশের সেনাবাহিনী চোখেও দেখেনি। 840টি রকেট লঞ্চার, 300টি রকেট, 10 লক্ষ বুলেট সহ প্রচুর অস্ত্র। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে 2টি মামলা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাম জড়া হয় 14 জনের। অভিযুক্তদের মধ্যে এই বাবর ছাড়াও ছিল প্রাক্তন শিল্পমন্ত্রী এবং জামাতি ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং 2 গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এরা পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশ হয়ে ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করতে যাচ্ছিল, এমনটাই অভিযোগ ছিল। 2001 থেকে 2006 খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে এই বাবর। ভাবুন,
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জঙ্গি, ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করে। ভাবা যায়? 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে দোষী সাব্যস্ত হন বাবররা। 14 জনেরই মৃত্যুদণ্ড হয় এই অস্ত্র পাচার কাণ্ডে, এবং বাকিদের সাজা এবার কমে গেল। বাবর তো মুক্তি পেয়ে গেছে। বিচারপতি মুস্তাফা জামাল ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় দিয়েছে 14 জন, যাদের 14 জনেরই মৃত্যুদণ্ড হয়েছিল, তাদের মধ্যে বাবরের পাশাপাশি 6 জনকে পুরো মুক্তি দেওয়া হয়েছে। 6 জন আসামির সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড করা হয়েছে। 2004-এর মামলা, বুঝতেই পারছেন, 10 বছর সাজা তাদের। ইংরেজিতে একটা শব্দবন্ধ আছে, রগ স্টেট। বাংলায় যার অর্থ করা যায় দুর্বৃত্ত রাষ্ট্র। বিশ্বে এমন 71টা দেশ আছে যারা সভ্য দেশের নিয়ম কানুন মানে না, আন্তর্জাতিক আইন কানুন মানে না, যারা দেশের মানুষের পক্ষে তো বটেই, বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক। একটি সাধারণ দুর্বৃত্ত কিছু মানুষের জন্য বিপজ্জনক হয়, কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্বৃত্ত বা রক স্টেট হয়ে ওঠে, তখন সে শুধু দেশের মানুষের কাছে বিপজ্জনক হয় না, আশপাশের রাষ্ট্র এবং বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার খুব কম সময়ের মধ্যে দেশকে এই দুর্লভ দুর্বৃত্ত রাষ্ট্রের শিরোপা নয়, লজ্জা, সেই লজ্জা উপহার দিয়েছেন। বাংলাদেশের ধর্মান্ধরা এতকাল অত্যাচার করে এসেছে সংখ্যালঘুদের ওপর, যার জন্য জান এবং মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে, মেয়েদের ইজ্জত বাঁচাতে সব ফেলে ঝেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সে দেশের এক বিরাট সংখ্যক মানুষ। আবার বেশ কিছু সংখ্যক মানুষও কিন্তু সেখানে রয়ে গেছেন। যারা এখনো রয়ে গেছেন তাদের অনেকের কাছেই শুনেছি শেখ হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ হলেও প্রশাসনের সমর্থন থেকে কখনো বঞ্চিত হতেন না সংখ্যালঘুরা। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বৃহৎ অংশের মধ্যে ধর্মীয় উদারতা আছে, ফলে মোটামুটি সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবন কাটাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা। 5 আগস্টের ঘটনার পর হাসিনা সরকারের পতন হতে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে। মৌলবাদী জঙ্গিরা দখল করেছে দেশটাকে, এবং মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে এই মৌলবাদীদের। এতদিন জানতাম হিন্দুদের সম্পত্তি লুটপাট, হিন্দুদের হত্যা করে চলে যেত ধর্মান্ধরা। আজ একটি ভিডিও পেলাম যেখানে হিন্দুর মৃতদেহের পারলৌকিক কাজ হিন্দু মতে করতে দিচ্ছে না এই ধর্মান্ধরা, জোর করে মৃতদেহের জানাজা করছে। দেখুন সেই দৃশ্য ছাড়া আর কিছু বলা যায় কি? এরই মধ্যে খবর পেলাম গতকাল ইতিমধ্যে নাকি ঢাকায় সেখানে ঘোষণা হয়ে গেছে ঢাকায় এখন হিন্দু বাড়ি খুব বেশি নেই, অনেক হিন্দু মুসলিম বাড়িতে ভাড়া থাকেন। সেখানে বলা হয়ে গেছে কোনো মুসলিম বাড়িতে কোনো হিন্দু যেন তাদেরকে ভাড়া না দেওয়া হয়। তাদের লিস্ট তৈরি করা হচ্ছে, তারপরে যারা সেখানে চাকরি করে কিংবা যারা সেখানে কাজ করে, ব্যবসা করে, তাদের সেখানে গিয়ে, যারা চাকরি করে তাদেরকে গিয়ে পরিষ্কার বলা হচ্ছে এই যে চিঠি রয়েছে, এই চিঠি মানে রেজিগনেশন লেটার সই করে দিন। আর যারা ব্যবসা করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। এই দুর্বৃত্ত রাষ্ট্রের কাজকর্ম দেখে এতদিন পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে। অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি গত 28 নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে। রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, সংখ্যালঘুদের ওপর মানে ইতিপূর্বে না হওয়া মানে এমন হয়নি অত্যাচার, বিপুলভাবে সেই অত্যাচার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মিথ্যা দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে প্রশ্নের বাণে যাকে বলে নাস্তানাবুদ করে দেন ওয়াকারুজ্জামানকে। তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপ্রধান। আমতা করে গেছেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিং এ যিনি বড় মুখ করে দেশবাসীর জান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন, আমেরিকার গোয়েন্দা কর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন। এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে, এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল, ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল। দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে। আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারত, ইউনূসের সঙ্গে তারা তা করেনি। তারা ফোন করেছে, তারা ধরেছে সেনাপ্রধানকে ধরেছে কেন? এই কেনর উত্তর
এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে, যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকারুজ্জামান স্বয়ং। তাই তাকেই ফোন দাও তুমি উত্তর, এবং এই ফোনে মিষ্টি কথা নয়, কেবলই কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা। এবং সেই গুলিগোলা এমনই চলেছে যে সেই গুলিগোলাতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকারুজ্জামান ছুটে গেছেন যমুনায় ইউনুস সাহেবের কাছে। তাকে সবিস্তারে জানান সবকিছু, ভয় পেয়ে যান এবার ইউনুস, ফোন লাগান আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে। কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিতে পারেন না, আর এই ঝামেলায় তিনি আর জড়াতেও চান না। ইউনুসকে তিনি বলে দেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ এসেছে, হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যেসব অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব জনমত ইউনুসের শাসন সম্পর্কে একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে বাইডেনের কিছু করার নেই, তিনি কিছু করবেন না, বরং তিনি ইউনুসকে পরামর্শ দেন ইউনুস যেন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করে। বাইডেন হাত গুটিয়ে নেয়, ইউনুস একেবারে ভেঙে পড়লেন, দিশেহারা হয়ে গেলেন। রাষ্ট্রপতির সঙ্গে তার বর্তমানে প্রায় কথাবার্তা না থাকার সম্পর্ক, তবু যোগাযোগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে, বললেন বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে। ইউনুস এটাও বললেন রাষ্ট্রপতিকে তার বয়স হয়েছে, তার শরীর আর টানতে পারছে না, সুতরাং তিনি দায়িত্ব থেকে মুক্তি চান, রাষ্ট্রপতি যেন তাকে এই মুক্তি দেন। এটা গেল বৃহস্পতিবারের কথা। এবার আসি শুক্রবার 29শে নভেম্বর। রাষ্ট্রপতি ডাকলেন ওয়াকারুজ্জামানকে, প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরো রিপোর্ট ততক্ষণে পেয়ে গেছেন তিনি। দেশের পরিস্থিতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন ওয়াকার সাহেবের সামনে। ইউনুস যে পুরোপুরি ব্যর্থ সেটা বলে দিয়ে ওয়াকারকে বললেন দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখতে হবে। দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখবার জন্য তিনি প্রস্তাব দিলেন বেসামরিক সরকার ফেল করেছে যখন, তখন শাসনভার হাতে নিক সেনাবাহিনী। রাষ্ট্রপতি খুব ভালোভাবেই জানেন সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নেবে না, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে তাহলে ছুটি হয়ে যাবে বাংলাদেশ বাহিনীর। এখন কোন রকমে আটকে রেখেছেন, কতদিন আটকাতে পারবে জানে না, কিন্তু এটা করলে সাথে সাথেই সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনীর থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশ। এই জন্যই তো হাসিনা সরকারের ওপর, এবং সেটা হলে ওয়াকারুজ্জামানের ওপর ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী। যেসব অফিসাররা গেছেন তাদের সে ছোট বড় যাই হোক না কেন, তারা ঝাঁপিয়ে পড়বে। এই জন্যই তো হাসিনা সরকারের পতনের পর নিজের হাতে শাসন নেওয়ার সাহস পাননি ওয়াকার। সুতরাং রাষ্ট্রপতির প্রস্তাবে না করে দিলেন সেনাপ্রধান, বললেন যে না, সেনার এখন এই অবস্থা নেই, এই সময় নেই যে সে দায়িত্ব নেবে দেশ চালানোর। তাহলে উপায়, ইউনুস চলে গেলে সরকারে বসবে কে? রাষ্ট্রপতির এবার প্রস্তাব জাতীয় সরকার হোক। তাহলে সেখানে আরেক সমস্যা, জাতীয় সরকার হয় সব দলের সাংসদদের নিয়ে, কিন্তু বাংলাদেশে তো সংসদই নেই, ভেঙে দেওয়া হয়ে গেছে। তাছাড়া সেই সংসদে তো বিএনপি অবিশ্বাস্য রকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা। এটা অনেকটাই আমার কাছে অবিশ্বাস্য শব্দটা ব্যবহার করছি এই কারণে, আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যখন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের জরিপ প্রকাশ করি বা আওয়ামী লীগকে যদি আমি সেই জরিপের অংশ রাখি সাথে অন্যান্য দল বা অন্যান্য ব্যক্তি, সেক্ষেত্রে বরাবরের মতোই এবারও গত কয়েকটি জরিপের মতো শেখ হাসিনা অবিশ্বাস্য রকমভাবে অনেক অনেক দূর এগিয়ে যান তার নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি যাদের নাম রাখি তাদেরকে ছাড়িয়ে। বলা যায় শেখ হাসিনার অবস্থান আকাশে ছুঁয়ে যায় আর বাকিদের অবস্থান অনেক অনেক নিচে, ভূতলে তাদের অবস্থান। ঠিক এমন একটি আমি জরিপ দিয়েছিলাম 2 দিন আগে আমার ইউটিউব চ্যানেলটিতে, আপনারা গেলে দেখতে পাবেন। সেখানে আমার অপশন ছিল যেটি 2 জন মাত্র মানুষ, আমার সেখানে অপশন ছিল শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমার প্রশ্ন ছিল এরকম, শেখ হাসিনা বনাম ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনায় কার যোগ্যতা বেশি? এখানে 46,000 মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে 14% মানুষ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যোগ্যতা বেশি এবং 86% মানুষ মনে করেন শেখ হাসিনার যোগ্যতা বেশি। এই জরিপে 46,000 মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মন্তব্য করেছেন। 1600 মানুষ এখানে মন্তব্য করেছেন। আমি মন্তব্য থেকে কয়েকটা মন্তব্য আমি পড়ব। ঠিক আরো সপ্তাহখানেক আগে আমি একই রকম বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাদা। ধরেন মানে বিএসএফ এর যে পারফরমেন্স দেখি, কথায় কথায় এদেশের মানুষকে ধরে নিয়ে যাওয়া, অথবা এদেশের দরিদ্র মানুষ ওই দেশের দরিদ্র মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে যখন চোরা কারবারি করে, তো ওই দেশে গেলে নানান ছলে বলে কৌশলে বাংলাদেশের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেই তারা অঘটন ঘটায়। কিন্তু চীনের সামনে এই বিএসএফ এর অবস্থানটা কি? অতীতে বেশ কয়েকবার আমরা দেখিয়েছি, আজকে আরও একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। একটা মানচিত্রের মতন একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানচিত্র না সরি, একটা স্যাটেলাইট ইমেজ। এটা এখনও ভালো করে বোঝেন নাই।
চীন অনেক কিছু করছে। আপনি যদি গেল কয়েকদিন আগে রাহুল গান্ধীর ভারতের পার্লামেন্টে তার একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন, সেখানে দেখবেন বলা হচ্ছে যে কিভাবে চীন ভারতের ভূখণ্ড একের পর এক দখল করে নিচ্ছে, আর মোদির সরকার বসে বসে মানে ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভাজন ছড়াইয়া লড়াই লাগাচ্ছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আসলে মোদী সরকার কতটুকু কনসার্ন, অন্তত চীনাদের সাথে, পাকিস্তানের সাথে। দর্শক, আমরা যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ব্যাপক বিতর্কিত ডোকলামের। তথ্য বলছে গত 8 বছরে অন্তত এই ডোকলামে 22টি গ্রাম এবং বসতি স্থাপন করেছে চীন। এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় 8টি গ্রাম রয়েছে, যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালাচ্ছে চীন। স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা এই ছবি। আপনার এখানে বলা হচ্ছে যে ভারতের দৈনিক ইংরেজি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের 8টি গ্রামের সবগুলোই কৌশলগত একটা উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করছে চীন। উপত্যকাটি বেশ কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি। এখন ভারতীয় পর্যবেক্ষক এবং গবেষকরা বলছেন স্যাটেলাইট চিত্রে যে 22টি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রামটির নাম হচ্ছে জিও। ভুটানের ঐতিহ্যবাহী চারণভূমি শ্বেতাংথায় নির্মাণ করা হয়েছে এই গ্রামটি। ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই ভারতের জন্য উদ্বেগের কারণ। ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তা আরও প্রশ্নের মুখে পড়বে আশঙ্কা করছে পর্যবেক্ষকরা। 2017 সালে ডোকলামে চীনের অবকাঠামো এবং সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা 73 দিন মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অবস্থার পরিবর্তন হয়েছিল। তবে গত 8 বছরে এই এলাকার আশেপাশে নিজেদের আধিপত্য বিস্তার করে গিয়েছে টানা চীন। ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাকের দূরত্ব 100 কিলোমিটারের কাছাকাছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই চিকেন স্ন্যাক। ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন দিয়েও হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়নি। গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি এবং বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করছে যদিও ভুটান। তবে এই স্যাটেলাইট ইমেজ বলছে না, ঘটনা কিন্তু সত্য। ভুটানি ভূখণ্ডে চীনারা এখানে টেকনিক্যালি ভুটান থেকে হয়তো জায়গাগুলো ক্রয় করছে অথবা টেকনিক্যালি ভুটানকে কন্ট্রোল করে এখানে ভুটানি নাগরিকদের বদলি চীনা নাগরিকরা স্পাই থেকে শুরু করে বিভিন্নভাবে তারা এখানে এই বসত বাড়ি নির্মাণ করছে। আমরা যদি দেখি ডোকলামে ভুটানের ভূখণ্ডের ভেতর 2016 সালে প্রথমে একটি গ্রাম তৈরি করেছিল চীন, এরপর পর্যায়ক্রমে 22টি গ্রাম তৈরি করেছে। এই 22টি গ্রামে প্রায় 2284টি আবাসিক বাড়ি এবং বসতিও তৈরি হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রায় 7000 মানুষ স্থানান্তরিত হয়েছে, যাদেরকে অধিকাংশই বলা হচ্ছে যে এরা চীনের নাগরিক। এ নিয়ে ভারত সরকার নীরব। দেখেন বাংলাদেশ ইস্যুতে একদম কত রঙের কথাই স্ট্যাটাস একসে মারা শুরু করছে, কিন্তু চীনের বেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন দিলে ধরে না, পত্রিকাওয়ালা নিউজ করলে সেগুলো নিয়ে কথা বলে না। তো যাও দেখাও ওইখানে বেটাগিরি, তোমরাও গিয়ে এখানে বসতি নির্মাণ করো, আশেপাশে দেখি যত পারে এগুলো খালি বাংলাদেশের সাথে আইসা পারে মধ্যে, অর্থাৎ পুরোপুরি বলতে পারেন বাংলাদেশের সাথে ভারতের যা সম্পর্ক দিনের পর দিন গড়ে উঠছিল আর একদম ভয়ঙ্কর পরিস্থিতি যেটা গড়ে উঠছিল, এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের সিলেবাসের বাইরে এই আরাকান আর্মির হঠাৎ করে আসা, এবং এটা কাকতালীয় হতে পারে না যে বাংলাদেশে যখন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করতে গেছিলেন এবং কয়েক ঘন্টার জন্য হারিয়েও গেছিলেন, এমনটাও জানা যাচ্ছে বাংলাদেশেরই ওয়াকারুজ্জামান যিনি সেনা প্রধান তার সাথেই বৈঠক করছিলেন। কিন্তু সেই দিনই আরাকান আর্মির রাতারাতি অ্যাটাক করা এবং টেকনাফ উপজেলায় ঢুকে যাওয়া অনেকটাই ইঙ্গিতপূর্ণ, এবং নাফ নদী দখল করাটাও ইঙ্গিতপূর্ণ, যেখানে চায়না থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে কি কোথায় অ্যাটাক করছে, কি করছে আরাকান আর্মি, আমি কোন রকম সাহায্য করতে ইচ্ছুক নই,
তারপরেও মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বারংবার রিকোয়েস্ট করায় শেষ পর্যন্ত রাজি হয়েছে এবং 19 ডিসেম্বর একই গোল টেবিল বৈঠকে ভারতকে নিয়ে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে, যেটা অতি অবশ্যই খুব শীঘ্রই, সেটা হচ্ছে কালকে। শুধু এখানেই শেষ নয়, জানিয়ে দিই আপনাদেরকে যে বাংলাদেশ মূর্খের মতো স্বপ্ন দেখতেই থেকে গেল যে 7 সিস্টার দখল করে নেব, কলকাতায় চলে আসবো, সবই আমাদের দখলে চলে আসবো। এমনকি হাস্যকর হচ্ছে, বাংলাদেশে যাদের ছোট ছোট বাচ্চাদেরকে উপদেষ্টা অ্যাডভাইজার পদে বসিয়ে দিয়েছে এবং তারা যখন এক একটা করে ম্যাপ রিলিজ করে এবং বলে সমস্ত কিছু আমাদের দখলে চলে এসেছে, তখন সেটাকে অত্যন্ত চিন্তাজনক বিষয় হয়ে দাঁড়ায় এবং আমাদের মতো ইউটিউবাররা সেটাকে নিয়ে আলোচনা করতে পছন্দও করে, কারণ এর থেকে আমরা প্রমাণ করতে আরো বেশি ইজি হয় আমাদের জন্য যে কতটা মূর্খরা বাংলাদেশকে হাইজ্যাক করে নিয়েছে এবং এই মূর্খের হাতে চলে গেছে বাংলাদেশ। যখন বাংলাদেশ মার দেখে নেব, হিন্দুদের মন্দির ভাঙবো, এই সমস্ত করতে থেকে গেছে, তারই পাশাপাশি ভারত টাইট তো দিয়েছেই বাংলাদেশকে, আরাকান আর্মিও এদিক থেকে বাংলাদেশের ওপর অ্যাটাক করেছে, কিন্তু তার পাশাপাশি ভারত এদিকে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে আরাকান আর্মির সাথে, যেটা শুধুমাত্র বাংলাদেশের চোখের বালি না, গোটা দেশ দেখতে পাচ্ছে যে সম্পর্ক এতদিন পর্যন্ত লুকোনো ছিল সেটা এবার ধীরে ধীরে কেমন যেন বিস্ফোরক ঘটছে। কি ঘটছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে এই যে বৈঠক হয়েছে রাজ্যসভার সাংসদের সাথে আরাকান আর্মির, তার পরপরই গ্রিন সিগন্যাল কালাডান প্রজেক্টকে নিয়ে পরিষ্কারভাবে আরাকান আর্মির দিক থেকে জানানো হয়েছে রাখাইন স্টেট আমাদের দখলে, কোনো মায়ানমার আর্মির ওপর আপনাদেরকে ডিপেন্ড করতে হবে না। আপনাদের প্রজেক্ট এই যে প্যালেটোয়া এরিয়াতে যে পোর্ট করার চিন্তা ভাবনা আপনারা করছেন, আমাদের রাস্তা ওপেন আছে, কাজ স্টার্ট করুন, অর্থাৎ ফুললি গ্রিন সিগন্যাল। বাংলাদেশিরা মারমার করতে থেকে গেল, এদিকে ভারত টাইটও দিল, বাণিজ্যিক সম্পর্কও গড়ে তুললো। যেখানে জানিয়ে দিই, ছোট্ট করে বোঝানোর স্বার্থে আপনাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে কালাডান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, যেটা এতদিন পর্যন্ত আটকে ছিল, বিভিন্ন কারণে এতদিন পর্যন্ত আটকে ছিল, সেই প্রজেক্টে গ্রিন সিগন্যাল। এখন বিষয়টা হচ্ছে কলকাতা পোর্ট থেকে সিটুই পোর্ট পর্যন্ত কানেক্ট করছে ভারত সরকার, যা এই পালেটুয়া হয়ে হাইওয়ে দিয়ে মিজোরামকে কানেক্ট করবে। অর্থাৎ এতদিন পর্যন্ত শত্রুপক্ষ ভেবে নিয়েছিল যে এই চিকেন নেক এরিয়াটা, যেটা সেন্সিটিভ এরিয়া, যেটা শিলিগুড়ির করিডোরকে বলা হচ্ছে চিকেন নেক এরিয়া, এটাকে কেটে দিলেই ভারতের 7 সিস্টার আলাদা, আর কিচ্ছু করতে পারবে না ভারত, সবই শেষ হয়ে যাবে। কিন্তু তা নয়, ভারত এবার বিকল্প পথ বেছেও নিয়েছে। আর দূরদর্শিতা আপনারা বলতে পারেন ভারতের, সেটা হচ্ছে শেখ হাসিনার 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার পরেই সেপ্টেম্বর মাস থেকেই আরাকান আর্মির সাথে একের পর এক বৈঠক শুরু হয়ে গেছিল, যা একদমই রিভিল হয়নি। এত দিনে ধীরে ধীরে বিভিন্ন খবর সামনে আসছে যে ভারত সরকার সেপ্টেম্বর মাস থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছিল এবং এই প্রজেক্টে যেটা ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো করবেই, এবং স্বপ্ন দেখছে আরাকান আর্মি যে কক্সবাজার থেকে শুরু করে উকিয়া যদি আমরা দখল করে নিই, চট্টগ্রাম যদি আমরা দখল করে নিই, তাহলে সুন্দর একটা দেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেদিকে সমর্থন পর্যন্ত জানাচ্ছে ভারত। স্বপ্ন দেখছিল কলকাতা দখল হতে লেগেছে তাদের এরিয়া, সেটা অন্য কথা। এবং সেই কারণেই এই প্রজেক্টে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কারণ যদি আমাদের দেশ দখল হয় তাহলে তো আমাদেরকে তো দেশ আমরা তৈরি করতে পারি, তাহলে তো ডেভেলপমেন্টের কাজ শুরু করতে হবে। সেই কাজের দায়িত্ব নিয়েছে ভারত, যেখানে $484 মিলিয়ন এই প্রজেক্ট দেওয়া করছে ভারত, আপনারা বলতে পারেন, যেটা ডেভেলপ করবে রাখাইন স্টেটকে, অর্থাৎ আরাকান আর্মির আন্ডার কন্ট্রোলে যে স্টেট রয়েছে সেটাকে ডেভেলপ করবে। এবং যেখানে আপনাদেরকে জানিয়ে দিই, কলকাতা পোর্ট থেকে মাল লোড হবে, সেই মাল পৌঁছে যাবে সিটুই পোর্ট, যেটা রাখাইন স্টেটে রয়েছে, যেটা মায়ানমারে, এবং সেই সিটুই পোর্ট থেকে চলে যাবে পালেটুয়া, যেটা টাউনশিপ, এবং সেখান থেকে হাইওয়ে করছে ভারত সরকার, এবং যা কানেক্ট যাবে মিজোরামে, 62 কিলোমিটার যাবে মিজোরামে। এবং এই পালেটুয়া যে কথাটি বললাম আমি, এটাই হচ্ছে সেখানেই এক্সিস্ট করছে একটা নদী, যে নদীর নাম হচ্ছে কালাডান, এবং সেই কারণে প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে কালাডান প্রজেক্ট। অন্যদিন এই প্রজেক্ট নিয়ে আরেকটু ডিটেলসে যাবো, কিন্তু আজকে হালকার উপর দিয়ে জানিয়ে দিলাম যে আরাকান আর্মির সাথে ভারতের কি সম্পর্ক, তা আরো বেশি, যেটা একটু ধোঁয়াশা ছিল সেটা আরো বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, এবং ভয় ধরেছে মোহাম্মদ ইউনুসের। সেই কারণে কালকে গোল টেবিল বৈঠকে বসতে চাইছেন তড়ি ঘড়ি মোহাম্মদ ইউনুস। কোথায় সেই মাস্টার মাইন্ড, বাংলাদেশের রিভলিউশনের বিরাট বড় মাস্টার মাইন্ড, যার নাম হচ্ছে মেহফুজ আলম। বেসিক্যালি হিজাব উত তাহির বলে একটা অর্গানাইজেশন রয়েছে বাংলাদেশে, যেটা নাকি ব্যান করে দিয়েছিলেন শেখ হাসিনার মতে নাকি সেটা একটা টেরর অর্গানাইজেশন।
শেখ হাসিনা চলে যাবার পর যে টেরর অর্গানাইজেশন স্বপ্ন দেখতে লেগেছিল যে মোহাম্মদ ইউনূস আমাদের ব্যান তুলে দেবে, সেই টেরর অর্গানাইজেশনই বলছি, কারণ শেখ হাসিনা তো ব্যান করেছিলেন, আমি এখন অব্দি সেটাকেই মানি। তো সেই অর্গানাইজেশনের সাথে সম্পর্ক ছিল এই মেহফুজ আলম, যিনি একজন যাকে হঠাৎ করে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, কেউ না, এই ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে এই বিরাট রিভলিউশন, তাদের ভাষায়, আমার ভাষায় না, তাদের ভাষায়, যে বিরাট রিভলিউশনের মাস্টার মাইন্ড নাকি হচ্ছেন এই মাহফুজ আলম। তিনি ম্যাপ বার করেছেন, ম্যাপ বার করে বলছেন ত্রিপুরা, বাংলা, আসাম নাকি তাদের ম্যাপের মধ্যে চলে গেছে। আচ্ছা বলছি, হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন? হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন? যদি না চেনেন তাহলে তার ব্যাকগ্রাউন্ড দেখে নিন। আর আপনারা তো ভাই বাংলাদেশি যারা অস্বীকার করছেন যে ভারত নাকি কিছুই করেনি, স্বাধীন করেনি, আমরাই নাকি সব করেছি, আমাদের ছাড়া কিছু না, আপনাদের স্বার্থে জানিয়ে দিই, জানা উচিত, এবং যা বাংলাদেশে অধিকাংশ লোকজন যারা ভারতের সঙ্গে অশান্তি চায় না তারা জানে, সেটা হচ্ছে গোটা বিশ্ব জানে পাকিস্তানের 93,000 সৈনিক ভারতের সেনার কাছে আত্মসমর্পণ করেছিল, যা বাংলাদেশ জানে যে পাকিস্তানের আর্মি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। যে যৌথ বাহিনী, এটা হচ্ছে, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক মন্তব্য প্রকাশ করতেছে ভারত এবং বাংলাদেশের বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে এইটা নিয়েই কিন্তু অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। অনেকে বলতেছে এই বিষয়কে কেন্দ্র করে জাতিসংঘ নাকি তার মত পাল্টাবে এবং তারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। এইসব কথা কে বলে? এইসব কথা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা বলে, এবং এই কথাগুলো শুনেই কিন্তু সবাই বলতেছে যে শেখ হাসিনা নাকি আবারও ক্ষমতায় আসবে, কারণ শেখ হাসিনার আওয়ামী লীগ কর্মীরা এখনো দেশের মধ্যে রয়েছে এবং তাদেরকে মানে তারা গোপনে গোপনে অনেক কথা বলে, ভিডিও প্রকাশ করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।